দয়াল তোমা বিনে ঘোর সংকটে আমি না দেখি রক্ষা নাই উত্তর পশ্চিম দিক দিয়ে যে সরছে মনে হয় বাইনা চলে আইতে আছে এই এখন চাটা হইব না কমপক্ষে 10 মিনিট সময় লাগবে না দেরি সহ্য হইব না এ যাও রাস্তা মাপো ভাগবো না চাইলেই বাগা যায় না কেমনে দেবে শান্তু বাড়ি তো ঝড় বৃষ্টি তুফান ভয়ঙ্কর তুফান ভয়ঙ্কর তুফান দেখো কি বাঁচতে চাও তার বাটা পোলাইতে চাইলে পোলার যায় না তুফান তুফান ভয়ঙ্কর তুফান সারা শরীর ভিজে গেছে বাইরে দাঁড়িয়ে বসে না সংকোচের কিছু নেই সাধু হ্যাঁ লিকার গরম হইছে চা খাইবে দিব একটু চা এই মেয়ে তুমি চা খাবে চা বসতে সংকোচ থাকলেও চায়ের তেষ্টা মেটাতে সংকোচের বাধাটা খুব শক্তিশালী হবে বলে মনে হচ্ছে তুমি এখানেই দাঁড়াও আমি তোমার জন্য চা নিয়ে আসছি নিতাই দাও চা বৃষ্টিতে তো আমার সব ভিজে যাচ্ছে এই নিতাই তুমি চা বানাও আমি আসছি এই জায়গাটা নিরাপদ না এখানে থাকাটা আপনার ঠিক হবে না আমি বুঝতে পারছি না আপনি আমার পিছু নিয়েছেন কেন কি চান আপনি আপনার ভালো চাই ভালো আমার কে আপনি আর কেনই বা আমার ভালো চাইবেন আমি লক্ষ্য করেছি সে সকালে বাস থেকে আপনি আমার পিছু নিয়েছেন ছায়ার মতো পিছে পিছে লেগে আছেন কারণ অকারণ প্রয়োজন অপ্রয়োজন কোনো কিছু বিবেচনা না করেই আপনি আমার গায়ে পড়ে বিরক্ত করছেন দেখুন আপনার সঙ্গে এর আগে আমার কখনো কোথাও দেখা হয়নি তাছাড়া আমি আপনার চেনা জানাও কেউ নই আমাকে আর একটু বিরক্ত করলে তার পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি এমন আচরণ তো অনেকবারই করেছেন সুতরাং আপনার কথায় আমি অবাক কিংবা হতবাক কোনোটাই হইনি অতি আপন কাছের মানুষও সামান্য তুচ্ছ ভুলের কারণে মুহূর্তেই বহুদূরের অচেনা অচেনা কেউ হয়ে যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে ভুলটা কেন এর দায়টা প্লিজ আপনি দয়া করে আমাকে বিরক্ত করবেন না তো আপনি আমাকে না চেনার ভান করছেন তাই তো তাতে আমি কিছুই মনে করিনি তবে ভুলটা কার সেটা প্রমাণিত হওয়া দরকার আপনি কি বুঝতে পারছেন আপনার আচরণে আমি অপমান বোধ করছি আপনি এখান থেকে এই মুহূর্তে চলে যান তা না হলে কি করবেন লোক ডাকবেন প্রকাশ্যে সবার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় তুলে দিবেন রহস্যময় আগন্তুক হিসেবে বিব্রত করবেন এই তো হ্যাঁ একটু অপমানিত হয়তো হব এটা তো ঠিক এর বেশি কিছু তো নয় কিন্তু
সত্যটা প্রমাণিত হওয়া দরকার যে ভুলটা আসলে কার। আমার বুকে জ্বলছে নিজেকেই নিজের চিতায় পোড়ানোর আগুন। অবজ্ঞার অপমানে নীল হয়ে গেছে আমার এই মন। অবহেলার কুঠারের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছি আমি শতবার। আমাকে নিয়ে আমি আর ভাবতে চাই না, বলতে চাই না কোনো কথা। আপনি এখান থেকে যান বলছি। হ্যাঁ হ্যাঁ যাবো, তবে যাবার আগে ওই যে বললাম সত্য উদ্ঘাটন করে যাব। কোন সে ভুল, কেন সে ভুল, কার সে ভুল, সেটা পরিষ্কার এবং স্পষ্ট করে যাবে, এর আগে নয়। আমি ভীষণ ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তাছাড়া আমি আপনার সঙ্গে কথা বলতে বাধ্য নই। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তুচ্ছ আবেগকে প্রাধান্য দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। এ হচ্ছে গোড়ামি, হীনমন্যতা। তুচ্ছ আবেগ? একটা জীবনের সমস্ত সুখ, কল্পনা, রুচিবোধ, সম্ভ্রমকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার নাম তুচ্ছ? একটা মানুষের সারা জীবনের সঞ্চিত ভালোবাসায় করা স্বপ্নকে হত্যা করার নাম তুচ্ছ? আরে কত রকমের মৃত্যু আপনি দেখেছেন। এই যে এই হৃদয়ের গভীরে যে প্রাণবীণা, দিনের পর দিন তার যে নিষ্ঠুর অপমানের আহাজারি, সে বিলাপের মর্মবাণী বোঝার ক্ষমতা আপনি কোথায় পাবেন? এই পৃথিবীর সমান আবেগ আর ভালোবাসায় গড়া আমার যে জীবন স্বর্গ, তা আগুনে পোড়ার যে উত্তাপ, সেটা আপনি কি করে বুঝবেন? আপনি এখান থেকে এই মুহূর্তে চলে যান, তা না হলে। ঝড়টা বেড়েই গেল। এই মেয়ে, চা খাও, চা। লিকার আর দুধ একসঙ্গে করে জাল দেওয়া হয়েছে, যেমনটি তোমার পছন্দ। ওনার পছন্দ আপনি কি করে জানলেন? সংসারের অঙ্কে এখানেই হচ্ছে জটিলতা। যার যেটা জানা উচিত, বোঝা উচিত, মূল্যায়ন করা উচিত, সে সেটা করে। আমি জানি, কিন্তু কি করে জানি সে রহস্যটা আপনাকে বলবো না। সরি, আমি এক কাপ চা খেতে চাই। ওই যে নিতাই ঘোষ ওখানে বিক্রি করছে, টাকা দিলেই পেয়ে যাবে। এই মেয়ে, নাও, এখানে বসে তৃপ্তি করে চাটুকুন খাও। মন ভালো না হলেও ক্লান্তি চলে যাবে। নাও। কি মেয়ে, মন হা করে আমাকে কি দেখছো? নাও 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 নাও। সত্য, সত্য হচ্ছে অনেক ত্যাগের অর্জন। সামান্যতে মিললে তার দাম। বিশ্বাস বলো, ভালোবাসা বলো, আর সম্পর্কই বলো, এসব এমনি সহজ প্রাপ্তিতে মূল্য। তুমি এক কাজ করো, এখানে বসে তৃপ্তি করে চা খাও। আমার না বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। নিতাই, নিতাই। পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ রেখা ওরে, বেদে নাই যার রূপ রেখা। পাবে সামান্য কি তার দেখা, কেউ বলে পর মিষ্টি, কারণা হইল দৃষ্টি। বরাতে করিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখা চোখা রে, তাই নিয়ে লেখা চোখা। পাবে সামান্য কি তার দেখা। চা খাইবে? দুধ আর লেকার কি একসঙ্গে জাল দিয়ে দেওয়ার লাগবো? চেনা পরিচিত কেউ না আত্মীয় স্বজন? যদি তেমন সম্পর্কের কেউ না হয় তবে তর্ক যারা করাটা ঠিক হয়। এই তো স্যার মাইন্ড করলে আসলে হয়েছে কি জানে, আমি একটা ব্যাপক প্রকৃতির মানুষ। মনে যায় সে বইলা ফেলি, ওই অন্য সবাই মতো চাইপা রাখতে পারি। আরে খারান খারান খারান, কই যা? বাইরে তো ঝড় তুফান বৃষ্টি,
মিশনে যাইবে এইটা তো জায়গা পাইবেন না একটা মাত্র টিনের চালা এটা বুঝা হইয়া আপনি রাগ করে তা না এলে না খাইবে কিন্তু বাইরে বিপদে পড়ে না কখনো বলাইতে তা কইছি না ইচ্ছা করলে বলান যায় না বাইরে আনছা যেমন বৃষ্টি তেমন বাতাস বাতাস বৃষ্টি আমার খারাপ লাগে না কেমন যেন শীত শীত ঘুম একটা ভাব হয় খালি আন্ধার আন্ধার আন্ধারে আমি কেমন যেন হয়ে যায় আমার মাথার রোগ ফুলি মোটা হয়ে যায় বুকের মধ্যে আগুন জ্বলে চোখ দিয়ে ধোয়া বাইর হয় কেউ দেখে না কিন্তু বাইর হয় বাইর হয় কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায় হিসাবে গন্ডগোল লাগে সিরাজদি খানের বাইকের নাও দেখি বৈঠার পর বৈঠা পানির ছোলা শব্দ আষাঢ়ের গরুর দৌড় দিঘির পরে লাঠি খেলা কালীতলা বৈশাখী মেলা আর শেফালির হাসি আজিজ মেম্বার আজিজ মেম্বার আস্তে ধীরে ভাগো সবাই ভাগো যে সুযোগ পাও ভেঙে দাও আপনি কি এখন এখানে থাকবেন? আমি কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। জীবনে অনেক ঘটনাই ঘটে, সবকিছুকে তো বড় করে দেখার কোনো মানে হয় না। এ হচ্ছে এক ধরনের বোকামি। আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছে রুচি কোনোটাই আমার নেই। শুধু এইটুকু শুনে রাখবেন, মানুষের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনাই সত্যি, কিন্তু অনিবার্য নয়। আমি আমার অতীতকে ভুলে যেতে চাই, কারণ আমি আমার সকল ভালোবাসা আর ত্যাগের সম্মানকে নষ্ট হতে দিতে চাই না, কলঙ্কিত করতে চাই না। অতীতকে ভোলা মানেই তো জীবনকে অস্বীকার করা। জীবন? কোন জীবনের কথা বলছেন আপনি? যে সমাজে এখনো পৌরাণিক মধ্যযুগীয় কায়দায় নরনারীর সামাজিক অবস্থান নিরূপণ করা হয়, যেখানে এখনো পুরুষ মানে স্বামী হলো কর্তা প্রধান সর্বে সর্বা সকল বিষয়ের অধিকর্তা, আর স্ত্রী মানে নারী এক ধরনের অধীনস্থতা দাসী বৃত্তি। এই দাসত্বের জীবন আমি ঘৃণা করি। আকাশের অবস্থা কিন্তু আরো খারাপ হচ্ছে। জীবনে হয়ে যাওয়া যন্ত্রণা চেয়ে নিশ্চয়ই বেশি খারাপ নয়। বেশি কম পরিমাপের সময় এটা নয়। জিত ক্রোধে শুধু ধ্বংস আছে, সৃষ্টি নেই। এর জন্য ত্যাগ বড় জরুরি। ত্যাগ? কেমন ত্যাগের উপমা আপনি শুনতে চান? কেমন ত্যাগের গল্প আপনার পছন্দ? মনের সামান্য সুখ, মুখের সুন্দর হাসি, একটু মিষ্টি কথা শোনার জন্য মূল্যবান এত বড় একটা জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার ত্যাগের প্রতিদান যদি হয় মুহূর্তে মুহূর্তে উপেক্ষার অবহেলা, তাহলে ত্যাগের দাম কি? প্রয়োজনই বা কতটুকু? সব অবহেলার মানে এক নয়। হ্যাঁ এক নয়, কিন্তু তেমন করে অবহেলা করার যোগ্যতা ক্ষমতা এই জগৎ সংসারে কতজনের আছে তার সংখ্যা কি আপনার জানা? রাত অনেক হয়েছে। হ্যাঁ রাত অনেক হয়েছে, রাত আরো গভীর হবে। একসময় রাত শেষে সকাল, মেঘ কেটে যাবে, বৃষ্টিরাও থেমে যাবে, আলোর ঝলকে দূরের আকাশ ছবির মতো স্পষ্ট হবে, জমির উত্তাপ শীতল হবে, বীজেরা মাটি ফুলে বৃক্ষ হবে। কিন্তু আমার জীবনের কি রাত, কি সকাল, কি রোদ্দুর, কি বৃষ্টি, সবই তো সমান। অসম্ভব, মোটেও সমান নয়। রাতের শেষে সকাল, আধার শেষে আলো, জীবনও তেমনি। আরে সব ভুল ভেঙে সুন্দরকে চেনায় যে সুখ, যে তৃপ্তি, সেটা অন্যরকম, সেটা ভিন্ন কিছু। উফ, অসহ্য! প্লিজ আপনি জানতো, যখন যা হওয়ার ঠিক তখনই তাই হবে। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। তাহলে
বৃথা চেষ্টা করা কেন? কি বলতে চাইছেন আপনি? মনের উপর জোর খাটিয়ে কোনো কিছুতে কাউকে বাধ্য করা অন্যায়। আপনি দয়া করে এখান থেকে যান, ওনাকে একটু একা থাকতে দিন। ভাগো ভাগো, বাঁচতে চাইলে ভেঙে দাও। মালিগাঁও, প্রহরী, হাসাইলের দিঘির পা, রাজভর পালাগান, শরীয়ত মারফত দ্বীপ পরম বড় পীরের জীবনী, কারবালার ঘটনা, হায় কারবালার ঘটনা, হায় রে জিদ, হায় রে সীমার, ফুরাতের পানি কি তোর বাপের সম্পত্তি তার বাচ্চা? বাবুল, রে বাবুলিয়া, এই ঝড় বৃষ্টির রাইতে তুই এত সেফলি কা? যাত্রা হবে, যাত্রা, মুন্সিগঞ্জের যাত্রা হবে, যাত্রা যাত্রা যাত্রা। প্রথম রজনী সিঁদুর নিও না মুছে, দ্বিতীয় রজনী রাধা কৃষ্ণের প্রেম, তৃতীয় রজনী কমলার বনবাস। কমলার বনবাস, কমলার বনবাস সে বলে আসিস মেম্বার, এই আসিস মেম্বার, একদম চুপ, চুপ। বাবু সুন্দরী, তুমি তো এই বেতন লোকের দিলা তারাইয়া, এই ঝড় বৃষ্টির মধ্যে এই লোকটা আমার যাইব কই? হ্যাঁ, দাও দাও দাও, ভেঙে দাও, বাঁচতে চাইলে ভাগো, সবাই ভাগো, যে যেমনি সুযোগ পাও ভেঙে দাও, ভেঙে গেল তো বাইসে গেল। জীবন কুত্তা বিলাইয়ের জীবন, কুত্তা বিলাইয়ের জীবন, কুত্তা 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 বিলাইয়ের জীবন। খুব ভালো বংশের ছেলে, দেখতেও ছিল একেবারে রাজকুমার। বংশ পরিচয়ের সৌন্দর্য এ শুধুই সামাজিকতা, জীবনের জন্য প্রয়োজন অন্য কিছু। যেমন এসব বাদ দিন তো, আমার কিছু কথা আছে আপনাকে বলতে চাই। আমি আমি একজন বিবাহিত নারী, অর্ধযুগের দাম্পত্য জীবন, সমাজের সামাজিকতা, পিতামাতার স্নেহ সব উপেক্ষা করে একা একা বিয়ে, প্রেমের বিয়ে, এই তো। হ্যাঁ হ্যাঁ, প্রেম করে বিয়ে। উফ, কি দিন, কি সময় ছিল তখন। ওর ওর কি প্রবল উন্মাদনা ছিল আমাকে ঘিরে। প্রতি মুহূর্তে আমাকে একটু একটু করে আবিষ্কারের আনন্দে সে কি ব্যাকুলতা ওর। আর আমিও সেদিন নিজেকে সম্বরণ করতে পারিনি। আবেগ আর স্বপ্নের মালা পরিয়ে দিলাম ওর গলায়। বউ হয়ে ঘরে প্রবেশের পর দিনে দিনে, অল্প দিনে সব শেষ হয়ে গেল। বড় লজ্জার অভিমান নিয়ে পালিয়ে গেল সব আবেগ, উচ্ছ্বাস, স্বপ্ন। কোনো আকাঙ্ক্ষাকে হত্যা করতে হলো না তোমাকে, একটা একটা করে নিজেরাই জ্বরে পড়ল লজ্জার অভিমানে। হ্যাঁ, এক বিন্দু মিথ্যে নয়। আমি হেরে গেছি, আমি চিনতে পারিনি ওকে। অন্ধের মতো কাজকে ভেবেছিলাম হীরা, বিষকে ভেবেছিলাম অমৃত, মিথ্যে ছলনাকে ভেবেছিলাম সত্যি। আমি ঠকেছি। ও একটা পুরুষ, হ্যাঁ, পুরুষ, পুরুষ, পুরুষ মানেই হচ্ছে পৌরুষের অহংকার, ন্যায় অন্যায় বিচার বেঁধে শুধুই নিজেকে উপরে রাখার অর্থহীন দম্ভ। আমি মুক্তি চাই, আমি নিষ্কৃতি পেতে চাই এই যন্ত্রণা থেকে। আমি বাঁচতে চাই। এই মেয়ে পালিয়ে গেলেই মুক্তি পাবে, শান্তি পাবে, সুখী হবে তুমি। জানি না, আমি কিচ্ছু জানি না।
কিচ্ছু জানি না। এই এই তুমি চা খাবে? চা? বৃষ্টিতে তোমার পুরো শাড়িটা ভিজে গেছে, ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। আমার একটা চাদর আছে, তোমাকে দিতে চাই, যদি তুমি আপত্তি না করো। আপাতত প্রয়োজন নেই। আপনি আমার কথাগুলো শুনুন। আমার খুব জরুরি কথা। আপনাকে আপনাকে কেন যেন আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে। প্লিজ আমার কথাগুলো শুনুন না। একজন অপরিচিত মানুষকে এত সহজে বিশ্বাস করাটা কি ঠিক? কি ঠিক কি ভুল আমি জানি না। কেন যেন আপনাকে আমার আশ্রয় বলে মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে শান্তির শান্তির অবারিত ধারা লুকিয়ে আছে আপনার ভিতর। আমার জন্য। হ্যাঁ, আমার জন্যই তো। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? এই মেয়ে, তুমি ভীষণ অস্থির, আগে শান্ত হও। শান্ত হব? শান্ত হব যদি জানতে পারি আপনি কে? এই মেয়ে, এ প্রশ্ন বুকে করে আমিও তো ঘুরে বেড়াচ্ছি বছরের পর বছর। কে আমি উত্তর জানা নেই। 9 বছর বয়স, ক্লাস 7 থেকে কিশোর মনে কে যেন জাগিয়ে দেয়, নোদাইছে নিজেকে জানো। সেই থেকে আমি ঘর ছেড়েছি। কোথায় ছিলাম, কোথায় গেলাম, সব ভুলে গেছি। কোথায় যাব তাও আমার অজানা। কি বলছেন আপনি? হ্যাঁ, যে কথা কোনোদিন কাউকে বলিনি তোমাকে বলছি। কেন যে বলছি তাও জানি না। জানো, আমি 9 বছর শ্মশানে কাটিয়েছি, গোরস্থানে কবর করেছি 13 বছর। ব্রহ্মের সঙ্গ ছিলাম অনেক দিন। মসজিদ, মন্দির, গির্জা, সাধুদের আখড়া, ছিন্নমূল মানুষের ভিড়, এমনকি পতিতা পল্লী, কোথায় যাইনি আমি? সবখানে আমি আমাকে খুঁজেছি। আমার ভিতরের আমিকে আজও দেখতে পাইনি আমি। তবে তবে জানো, আমি আমি অন্যকে দেখে কম বেশি বুঝতে পারি, যে যেমন বুঝতে পারছি তোমাকে। কি বলছেন আপনি? আপনি আমাকে বুঝতে পারছেন? আর একটিবার বলুন, আপনি আমাকে বুঝতে পারছেন? এই মেয়ে, আমি আমি 40 বছর সিদ্ধি খেয়েছি। আজ কেন জানি না আমার আমার ভীষণ রকমের সিদ্ধি খেতে ইচ্ছে করছে। চারপাশের এত সব অসঙ্গতি, অনিয়মের ফাঁকি সহ্য হয় না। ভালো মনগুলো শুধু কষ্ট পায়, দুঃখে থাকে। যা হবার নয় তাই হয়, আর যা হওয়া উচিত তা হয় না। এ বড় নিষ্ঠুর অনিয়ম, নিষ্ঠুর অনিয়ম। আপনি আমার কথা শুনবেন না? এই মেয়ে, যা জানি তা শোনার প্রয়োজন কি বলো? কি বলছেন আপনি? আপনি আমার সব কথা জানেন? তাও কি সম্ভব? পুরোটা না হলে অনুমানে অনেকটা টের পাচ্ছি। কি টের পাচ্ছেন বলুন? এক অবাগী নারী তুমি, চারিপাশের প্রিয়জনদের অবজ্ঞা অবহেলায় মনটা এখন বিভাগী তোমার। হ্যাঁ, সত্যি। কিন্তু আর কি জানেন বলুন? স্বপ্নহীন মানুষেরা তো মৃত। তোমার স্বপ্নেরা অনেক আগেই মরে গেছে। অথচ প্রচন্ড আত্মশক্তি আর সততার বিশ্বাসকে পুঁজি করে এখন তুমি দারুণ সাহসী। এই সাহসের অসীম ক্ষমতা, আর সেই ক্ষমতার উপর ভর করেই তো এই ঝড়ের রাতে ঘর ছেড়ে একলা চলে এসেছো। গন্তব্য অজানা, তবু বিন্দুমাত্র শঙ্কিত নও, ভীত নও তুমি। পুরোটাই সত্যি। আরো কঠিন সত্যি হচ্ছে একলা ঘরে সন্তানকে পেলে এখন
কথা আপনি কি করে জানলেন? ছেলে কি মেয়ে আমি নিশ্চিত নই, তবে সন্তানকে ফেলে এসেছো। চারপাশের পরিচিত জনেরা তোমার মাতৃত্বের স্নেহকে কতটা প্রশ্নবিদ্ধ করবে এসব তুমি তোয়াক্কা করনি মোটে। ভেতরে যা জ্বলছে তা দিয়ে ভয়ঙ্কর ভাবে পোড়াতে চাও সব। আমি মা, আমার সন্তানকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সন্তানকে তুমি অনেক ভালোবাসো, আর ভালোবাসো বলেই এই অনিশ্চিত যাত্রায় সন্তানকে সঙ্গী করনি, বরং বরং ওকে বিচ্ছিন্ন রাখার যন্ত্রণাকে তুমি মধুর করে দেখছো। কারণ স্বামী শিরোনামের ওই ব্যক্তি তোমার সন্তানকে অনেক ভালোবাসে, এই সত্য তোমার গভীরভাবে জানা। হ্যাঁ, পুরোটাই সত্যি, পুরোটাই সত্যি। আমার সন্তান সে শুধুই আমার। আমি আমার ভালোবাসার অস্তিত্বকে নিজের ভিতর ধারণ করেছি, তিল তিল করে সৃষ্টি করেছি আমার আমিকে। এই বুকে চেপে, এই বুকে চেপে শরীরের উষ্ণতায় যাকে বড় করেছি। আর বয়স কথা জানে? আর বয়স এখন 5। শপথ করে বলছি, ইচ্ছে করেই আমি আমার জীবনের নিঃশ্বাসটাকে একলা করে ফেলে এসেছি। কারণ ও শুধু পিতৃত্বের অহংকার করতে জানে। সন্তানের পিতা গর্ভ প্রকাশের সুখ পায়, সন্তান আপাতত সব। আর আমি অতি সাধারণ। জীবনে কখনো কখনো বাস্তবতাকে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হয়, আর তার পুরোটাই তো তোমার দখলে। সবুজ অরণ্য, ফসলের মাঠ, শ্যামল স্নিগ্ধতা, ঝড় ঝঞ্ঝা তাপদাহে কখনো কখনো বিলীন হয়, বিরান হয়, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় না। কারণ কারণ আবারও বৃষ্টি হয়, বীজেরা প্রাণ পায়, সবুজ প্রসারিত হয়। জীবনও তেমনি। এই মেয়ে তুমি চা খাবে? লিকার আর দুধ একসঙ্গে করে দেয়া চা। নিতাই চা দেওয়া, লিকার আর দুধ একসঙ্গে। গায়ের দুধ তো শেষ, ডিম্বার দুধ চলবো। এই এই তুমি তো সারাদিন না খাওয়া না, দেখি তোমার জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। আমি এখন কিছুই খাবো না। আরে বাবা, আগে তো জোগাড় হোক, খাওয়া না খাওয়া সে তো পরের কথা। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা বলো মনিরে পাখি। ও ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মৌলা আরে মায়া মানুষ, লাউয়ের ডোগাল্লা হার লোক লোক কেমন শরীর, বান্না খেয়েও টিয়ার ঠোঁটের মতো লাল টকটক কেতর ঠোঁট। কি জাদু, কি মধু তোগো মধ্যে ভুল করে দিছে আল্লাহ। খালি বুকার হাড্ডি বেকুব বলদ বোধাই কোথাকার, বুঝলি না? আমি চা খাবো, খেলা করে চা দিবা। চলো
খারাপ, একেবারে ভিজা নান্তির বাস হয়ে গেছে। খারাপ দাদা, মোহাম্মদ, কি অবস্থা, একটা সারা শরীর ভিজা গেছে গা, ঠান্ডা লেগে যাবো। খারাপ খারাপ, দেখি আমার অনেক সরম লাগতেছে। আমার কিন্তু একটুও শরম লাগতেছে না। ছি না, এই যে মাইয়ার বাড়িতে বিয়ার দাওয়াতের লেগে যাওয়ার জন্য স্টেশনে এসে ট্রেন ফেল, তারপর ঝড় বৃষ্টির মধ্যে স্টেশনে জায়গা না পাইয়া তোমারে জলাজলি করে দইরা এই নিরাপদ জায়গায় নিয়ে এলাম। এইটা যে আমার কত আনন্দ লাগতাছে, কত ফুর্তি লাগতাছে, তা তোমার আমি ভাষায় প্রকাশ করতে পারব না। একেবারে আমাকে স্বাধীন দিনের কথা মনে পড়ে গেছে। আরে চুপ করো, বেড়াতে শুনতেছে। মনুক না, তাতে কি হয়েছে? আমার কিন্তু একটু যায় আসে না। আমি তো আমার বিবিরে কইতাছি, নাকি অন্য কারো কইতাছি, কইতে ভালো লাগতাছে তাই তো কইতাছি। কি তুমি আমারে ধমক দিলা? হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি জবান বন্ধ করলাম, আর কোনোদিন আমি তোমার লগে কথা বলবো না। ও কোথায় কোথায় এত পাগল কেন হবে বলো? আমি তোমার সামলাবো কেন? সামলাতে পারলেই জিতে গেলে, তা না পারলেই পরাজয়, জটিলতা। বাঙালি নারী, অবলা নারী, সরলতার প্রতিদান যে কি ভয়ঙ্কর। আমি অনেক ভিজে গেছি, এমনিতেই ঠান্ডার সমস্যা। এটা তো আপনার শ্বশুর বাড়ি না, যে ঘরের আগে সব কিছু রেডি থাকবো। দিয়েছি নিতাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলা পাপ। এই যে নিন, এই গামছা দিয়ে ভালো করে মাথাটা মুছে ফেলুন, হয়তো ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। এই নাও। শাওরা, খোঁজখালি, উত্তর শাহবাজপুর, আছি সরকি ঢাল ঘাস কাটার সেনা, সরকার নয়পুরের আসামি মার্ডার, খুন, রানীবাগর দহন, বাহাদুর দাস, একশোজন নিখোঁজ, লক্ষ্মীপুরের আফসার সর্দার যাবজ্জীবন দে। বুকের মধ্যে যত্ন দিয়া শক্ত করে তুলে রাখো, যত্ন না করলে কিন্তু রত্ন পলায়া যাইব। না পাইবা না, পাগল হইয়া খুঁজলেও পাইবা না। বাবুল, তুমি চুপ করো। আমার শেফালি বাস নাই তেল মাখতো চুলে, বেনি করে চুল মানতো, পায়ে আলতা, চোখে কাজল, খিল 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 করে আসতো সারাক্ষণ। ভালোবাসছি, হ হ হ ভালোবাসছি, পরাণ দিতে ছাড়ি নাই। চৌধুরী বাড়ি পুলার লগে হাসির মায়ের প্রেম, বাড়ি থেকে তেজ দইতে শূন্য হতে যাবজ্জীবন জেল। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি বলছি বেরিয়ে যাও। এইটা তুমি কি করতেছিলা? আর পাগলের দিদির মাথার মধ্যে বাড়ি দিত তো বেড়া নান্দির মাথা হয়ে যেত তো। ভালো হইতো, মাথায় বাড়ি দিলে ফাইতে যাইতো, অথবা অন্য কিছু। মাগার তুমি তো আমার বাইতে যাইতা। আমি এখানে থাকতে পারবো না। ডর লাগতেছে। আপনাদের কোনো ভয় নেই, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের কোথাও যেতে হবে না। যতক্ষণ প্রয়োজন আপনারা নিশ্চিন্তে এখানে থাকুন। এই মেয়ে নাও, মুড়ি খাও, মুড়ি। আমি এখন কিছুই খাবো না।
এতে ইচ্ছে না করলে থাক, চিত্তের সাথে ক্ষুধা এবং খাবারের সম্পর্কটা বড় নিবিড়। আমি এখানে কোথাও থাকবো না। আরে কই যাইবা? এই স্টেশনে আরে বাইরে তো ঝড় বৃষ্টি, কেমনে যাইবা? কিচ্ছু হবে না। আমি তোমার সত্য করে বলে থাকবো। আরে মাগা তুমি তো ভিজে যাইবা গা। না, ভিজবো না। বলো, আমার এখানে ডর লাগে। আচ্ছা খারো এই গামছা গুছা ব্যাগ লয়ে লই, আরে ছাতা মাথা লয়ে লই। বলাই গেছেন যেটা কইছি মনে রাখো, দিয়া শক্ত করে ধরে রাখো, যত্ন না করলে রত্ন পলাই যাও যাও যাও। চলো সম্রাট বাবর, সম্রাট হুমায়ুনের ঐতিহ্য, সম্রাট আকবরের আমলে নিশ্চিহ্ন হয়ে যাক, এই কি আপনাদের অভিপ্রায়? আমি ওই সিংহাসন চাই না, মোগল সাম্রাজ্যের এক টুকরো মাটি চাই না। আমাকে আমার আনারকলি ফিরিয়ে দিন, আমাকে আমার আনারকলি ফিরিয়ে দিন। আনারকলি জীবন্ত কবরে গেল, সেলিম রে ভুললো না। হায় রে শেফালি, তুই বুঝলি না, তুই পারলি না রে। মনে বাঞ্ছা করে যে যেমনে বাঞ্ছা করে, তার কাছে সে উদয় আরে মন সারা কি মনের মানুষ রয় রয় গো, মন সারা কি মনের মানুষ রয়, মনের মানুষ মনোহরা, রসময় রূপ রসে ভরা। ও তোরা দেখলে হবি আত্মহারা, দেখলে হবি আত্মহারা, মনে মনে মিশে রয়, মন ছাড়া কি মনের মানুষ রয় আর একবার ঘুমেন না। কি পেয়েছেন আপনি? সেই সকালে বাস থেকে আপনি আমার পিছু নিয়েছেন, সারা রাস্তা চোরের মতো ঘুরঘুর করছেন। চোর নয়, বলুন শুভাকাঙ্ক্ষী। পেছন পেছন পিছু নেইনি বলুন। চুপ, কোনো কথা না। আপনি এখান থেকে চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান। অসম্ভব, আপনি তাড়িয়ে দিল যখন। আমি আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। কারণ কারণ আপনার কোনো ক্ষতি আর আমার মৃত্যু, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই আপনি যতই বিরক্ত হন না কেন, আমি এখানে থাকবো। আপনি যাবেন না। না, যাবেন না আপনি। বললাম তো না। অসহ্য। কি শুরু করলেন আপনারা বলুন তো? আচ্ছা আচ্ছা, আপনাদের পরস্পরের সম্পর্কটা কি? আপনি কি ওর স্বামী? না না না, আমি 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 ওনাকে চিনি না। ওর কথা সত্যি কি মিথ্যে আমি জানি না, কিন্তু একটা বিষয় আপনি আমাকে পরিষ্কার করুন তো, আপনি ওর বিরক্তির কারণ হচ্ছেন কেন? সেটা তার ব্যাপার। আমি আমার কর্তব্য করছি এবং করে যাব। না না, কর্তব্য পালনের নামে আপনি কারো বিরক্তির কারণ হতে পারেন না। তার উপর সে একজন নারী। এ আপনাকে যতটুকু দেখেছি, আপনার কথাবার্তা যতটুকু শুনেছি, তাতে আমি ক্রমশই অবাক এবং বিস্মিত হয়ে যাচ্ছি। আরে আপনি পুরুষ হয়েও নারী প্রীতিত অন্ধ, পুরুষ বিদ্বেষী একজন মানুষ। উপলব্ধির সীমারেখায় বন্দী হয়ে অন্যকে নিয়ে মন্তব্য করা অনৈতিক। আমি আপনাকে দায়ী করছি না, দোষও দিচ্ছি না। বিতর্কের ফলাফল বিপক্ষে গেলে পক্ষপাতের দোষে আক্রান্ত করা মানুষের পুরনো স্বভাব। আর সমালোচনা সহ্য করে তার মূল রসটুকু অমৃত ভেবে নিজেকে পরিশুদ্ধ খাঁটি করার ক্ষমতা তো উদারতা দিয়ে অর্জন করতে পারে।
বাদ দেন এসব। নারীকে শুধু নারী করে দেখছেন কেন? নারীও তো মানুষ। এ বিতর্ক থাক, আমার আর ভালো লাগছে না। ওই নারীকে নিয়ে আপনার অতি বাড়াবাড়িতে না আমি আপাতত ক্ষুণ্ণ, আপাতত এ পর্যন্তই থাক না। আরে ভাই, নারী মানে দেবী। নারী নারী হচ্ছে পুরুষের সকল অপূর্ণতার পূর্ণ। নো, নেভার, কখনো কখনো, সর্বত্র নয়। কজন নারীকে আপনি দেখেছেন? কজন নারীর ভেতর বাহির অলিগলি দরজা জানালে আপনার দৃষ্টি গিয়েছে সে তথ্য আমার অজানা। তবে নারী, ওই নারী মানে হচ্ছে প্রতি মুহূর্তে সন্দেহ। নারী মানেই হচ্ছে এক গাদা যন্ত্রণা। নারী মানেই হচ্ছে ভালোবাসার অভিনয়, কৌশলী প্রহসন। নারী মানে হচ্ছে স্বার্থপরতার নীতিতে দাঁড়িয়ে থাকা, বিমুক্তে কাকে। ওই নারী মানে হচ্ছে একসঙ্গে একাধিক পুরুষের মাঝে নিজের প্রশংসার গুরুত্বের তারতম্য খোঁজার নোংরা প্রতিযোগিতা। অনেক বলে ফেলেছে, এবার একটু দম নিয়ে আমল। আচ্ছা, আপনি কি বিবাহিত? হ্যাঁ, পিতা হয়েছে? এক সন্তানের জন্য কেন? আপাতত কোনো প্রশ্ন নয়, যা জানতে চাই জবাব দিয়ে যান। প্রেমের বিয়ে? হ্যাঁ, ক বছরে সে অনেক দিন, কিন্তু কেন? বলছি তো, কোনো প্রশ্ন নয়, যা জিজ্ঞেস করছি জবাব দিন। বিয়ে একটা প্রেমের সংখ্যা। মানে স্ত্রীর বাইরে কতজন পরস্ত্রীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা হয়েছে? 5 জন, 10 জন, 50 জন? আর তারা সবাই তো কুমারী না। বিবাহিত নারীর প্রেমের স্বাদ তো আলাদা। এ থেকে নিজেকে বঞ্চিত রাখার ক্ষমতা কজন পুরুষের? এসব কি বলছেন কি আপনি? সত্য স্বীকার খুব কঠিন। তাই স্ত্রীর বাইরে যে কজন পরস্ত্রীর সান্নিধ্য আপনি পেয়েছেন, তার মধ্যে যদি একজন আপনার ক্ষমতায় অন্তঃসত্ত্বা হয়ে থাকে, তাহলে অন্যের পিতৃ পরিচয়ে জন্ম নেওয়া সেই শিশুটির জন্মভ্রান্তির দায় কার? আপনার, ওই নারী, নাকি ভালোবাসা? পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। ও তুমি যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ, ততবার হবে জনম তোমার, ততবার হবে জনম। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য বল, সুপথে চল, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। এই প্রকাশ নিষিদ্ধ সত্যরে আঘাত করা কি ঠিক হলো সাধু? আমি কোনো কিছুর পাওনা হয়ে গেলে তা থেকে বঞ্চিত করবে কোন ক্ষমতায় দাদা? ওই সত্য, চির সত্য, জলে নামবে আর ভিজবে না, আশা কি হয়? আলু, কি বুঝলে? ওনারা কি স্বামী স্ত্রী? প্রশ্ন করেছিলাম, জবাব মেলেনি। ওরা পরস্পরের স্বামী না স্ত্রী, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওদের সমস্যাটা কি, কেন ওদের এত জটিলতা? আপনার কথা ঠিক আছে, আপনার কথা সত্যটা। এরপরে স্বভাবের বিচারের রায় তো আপনার মানতে হইব, নাকি হইব না? আগে কথা শেষ করো দুর্গা দাস, তোমার জবাব আমি পরে দেব। আমি কই কি, মায়া মানুষ আর ওই আকাশের রং, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। ভুল বললে তাই দোষ। নারী মানে দেবী, মাতা, তার যোগ্য সম্মানটুকু দিলে ছোট আর কিছু নেই দুর্গা দাস। স্বভাবের বিচারের রায়, এরপরে আপনার মানতে হইব। স্বীকার করলে তো দোষ নাই, তাই না? তোমার কথা শেষ করো দুর্গা দাস, উত্তর পরে দিব। কি বলতে চাচ্ছ পরিষ্কার করে আমাকে বলো। সাধু,
এই যে আমাদের নিতাই কাকা ঘোষ বাড়ির বড় শাহজাহান, মাঝির হাতে এত বড় মিষ্টির দোকান ছিল, দিনে হাজার হাজার টাকার বেচা বিক্রি, জনে জনে কর্মচারী, খাউন দাউন, হাট বাজার, কিসের দিন তার। এই তারে আয় পরের জায়গায় চায়ের দোকান করে ভাত খাইতে হয়। সাধু নিতাই কাকা যে সর্বশান্ত হইল, এর জন্য দায়ী কে? এই দুর্গা দাস, এই তোমার আমি সাবধান করে দেই, এই তোমার এই সবের মধ্যে আমারে টান্না না, আমারে টান্না না। তোমার কথা এখনো শেষ হয়নি দুর্গাদা। না থাও, ওই কাকা আবার রাগ করতেছে। তুমি যা বলছো সেটা তো কোনো গল্প নয়, সত্য। সত্য প্রকাশে বাধা দেওয়া না। তুমি বলো, আমি শুনবো। বিবাহের 3 বছর পরে নিতাই কাকার স্ত্রী শিখা রানী দোকানের কর্মচারীর লগে পলায় গিয়ে নিখোঁজ। এই স্ত্রী স্ত্রী কইরা জীবনটারে শেষ করে দিছে। মাইয়া ডাবো যত্নি মরে গেছে, নিজেও তো পুরা হয়ে গেছে, কয়দিন পরে মরে যাইব। তাইলে শুধু হিসাব কি দাঁড়ায়? নিতাই চন্দ্র ঘোষ গত হইয়া নামের আগায় স্বর্গীয় লেখা যাইব, কিন্তু তার সারা জীবনের অপূর্ণতা আর অপমানের দায় যে নারী, তার কি হইল? ঘটনার পরম্পরা না জেনে মন্তব্য করা অনৈতিক দুর্গাদাস। পরম্পরা মানে কি সাধু? ঘটনা ঘটার প্রেক্ষাপট। আর এর পিছনে আপনার যুক্তি হইব নিতাই চন্দ্র ঘোষ ব্যবসা বাদিলে ব্যস্ত আছিল, বউয়ের সময় দেয় নাই, অথবা বউয়ের স্বাধীনতা দিছে কিন্তু বউ তার অপব্যবহার করছে, কিংবা সর্বশেষ আপনি তার শারীরিক ক্ষমতা অক্ষমতার প্রসঙ্গ না আপনি সাধু শিখা রানীর উপরে রাখবেন। দুর্গাদাস, উপর নিজ বড় কথা নাই দুর্গাদাস। তুমি বাউল মানুষ, সাধু স্বজনের সঙ্গে সঙ্গে জীবন পার করেছে, তোমাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই। তবুও একটা বিষয় তোমাকে মনে করিয়ে দিতে চাই, মানুষের শরীরের ক্ষুধার চেয়ে আত্মার ক্ষুধা অনেক বড় ক্ষুধা। যদিও ওই নারীর অতৃপ্তির কারণ তোমার আমার অজানা, তবু তাকে আমরা স্মরণে রাখতে চাই। এজন্যই বেদ বিধানের বিচারে থাকাটা খুব জরুরি। নয়তো নিজ কর্মদায়ে নিজেকে তলিয়ে যেতে হবে শুধু সান্ত্বনা খোঁজার জন্য। অন্যকে দায়ী করা অন্যায়, পাপ দুর্গাদাস, পাপ পাপ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দাগের ভেতরে আইলে 101 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিন বিনাশ্রম কারাদণ্ড। আদেশক্রমে মহানগর হাকিম আদালত ধারা 507, 903, 112। আরে তুরাগ নদীর তীরে টঙ্গীর শহর, সেখানেতে বাসে করে সোনা বানের বর। আরে লাখি লাখি শূন্য মরে কাতারে কাতার, গুনিয়া বাসিয়া দেখি 24,000। না না, লাখে লাখে শূন্য মরে গুনার পর 24। না না, এইসব তো মেলে না, এইসব তো মেলে। শেবালির হিসাবও মেলে না। শেবালি কই গেলে রে, কই গেলে রে? মেঘের পরে বৃষ্টি নামে, খাওয়াই ডাকলে মানুষ মরে, কুত্তাই কানলে দুঃসংবাদ, আমি কানলে কি? উত্তর দে, উত্তর দে শেবালি, উত্তর দে। হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার। কি সমস্যা? তুফান আমদারে কেউ দেখবো না, কেউ চিনবো না, বিপদ। আজিজ মেম্বার শয়তানের দোস্ত, রক্ষা নাই। আমার
পাশের বাড়ি বাঁচে নাই, তুমিও বাঁচবে না। যাও যাও, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার। এখানে আর এক মুহূর্ত অবস্থান করা ঠিক হবে না। যে কোনো সময় আরো কঠিন বিব্রতকর পরিস্থিতি আসতে পারে। আসো, তাতে আমার কিছুই যায় আসে না। যার কিছু নেই তার আবার হারানোর ভয় কি? এটা জেদের সময় নয়। কি ভয়ঙ্কর মানুষগুলো, কোনো নিরাপত্তা নেই এখানে। আরে এখানে থাকা মানে নিজেকে একটা হুমকির মাঝে দাঁড় করিয়ে রাখা, আর নিশ্চিত বিপজ্জনক এমন সিদ্ধান্ত আত্মঘাতী। আমার দু চোখের স্বপ্নটা মরে গেছে। আমার বুকের বাগানে কোনো ফুল নেই, পাখি নেই, সবুজ নেই, শুধুই খা খা রোদ্দুর। কোনো নদী নেই, জল নেই, ঢেউ নেই, কোনো আশা নেই। আমার আমিরা সব মৃত, তাই কোনো ভয় আমাকে স্পর্শ করতে পারছে না। এটা বড় বেশি বাড়াবাড়ি। জীবনকে একটা ত্রিশূলের উপর দাঁড় করিয়ে বেকুব বাজিকর সাজার পরিণাম বড় করুণ হয়। করুণ? কতটা করুণ? মৃত্যুর চাইতে নিশ্চয়ই বেশি করুণ নয়? আমি এখানে বেশ ভালো আছি। অনেক হয়েছে, রাত এখন গভীর। তাছাড়া পরিবেশটাও কেমন যেন গুমট হয়ে যাচ্ছে। যখন তখন যে কোনো ঘটনায় আমরা আবারও আক্রান্ত হতে পারি। আর নিজের ক্ষতি উপেক্ষার এমন অর্থহীন বিলাসিতা অন্যায়। ন্যায় অন্যায়ের বাণী শুনতে শুনতে আমি বোর। আমি বোর। আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ যাবো যাবো, তবে একা নয়। সাথে যাব আমি? হ্যাঁ। প্রশ্নই ওঠে না। আপনি যদি আমাকে আর একটু বিরক্ত করেন, আমি লোক ডাকবো। আমার উপর আপনার অনধিকার হস্তক্ষেপে গোয়েন্দা নিয়ন্ত্রণের শাস্তি। চুপ, একদম চুপ। পাগলামির একটা সীমা পরিসীমা থাকা দরকার। আমিও রক্ত মাংসের মানুষ, আমারও সহ্য শক্তির একটা সীমা আছে। কথায় কাজ না হলে জোর করে তুলে নিয়ে যাবো বলে দিচ্ছি। আমার মৃত্যু হবে, আমি মরে যাব, তবু আমি আপনার সঙ্গে যাব। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আপনি শোনেন? চলো বলছি, চলো, আপনি কাজটা খুব খারাপ করলেন। খারাপ ভালো পরে হবে। আগে বলুন ওর উপর আপনার এত অধিকার কিসের? সেই সন্ধ্যা থেকে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি শুধু চতুরী নন, মেধাবী, জ্ঞানী। কিন্তু এই প্রশ্নে আপনার প্রতি সেই ধারণা কিঞ্চিত বদলে যাচ্ছে আমার। কি বলতে চাচ্ছেন? আরে কি বলতে চাই আপনি বোঝেন না? সেই সন্ধ্যা থেকে এই রাত অবধি এই ভয়াবহ নোংরা বিচ্ছিরি পরিবেশ একা একা মোকাবিলা করে যাচ্ছে আমি। যার জন্য তার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা আপনাকে বলে বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলে আপনাকে বোঝাতে হবে। এই জন্য বোঝাতে হবে সমস্যাটা আপনাদের দুজনের। এটি জানার কোনো আগ্রহ কৌতূহল আমাদের নেই, কিন্তু ওর সাথে আপনার সম্পর্ক কি সে বিষয়টি আপনাকে পরিষ্কার করতেই হবে। দেখুন, সব প্রশ্নের উত্তর না সবসময় দেওয়া যায় না। আর তাছাড়া কিছু কিছু প্রশ্ন আছে যেটার উত্তর এমনি বুঝে নিতে হয়। আপনার মতো জ্ঞানীরা তো চিরকাল তাই করেছেন। বুঝেছি কিনা জানি না, তবে ধরে নিচ্ছি আপনার স্বামী স্ত্রী। যদি তাই হয় তাহলে নিয়ে যান আপনার স্ত্রীকে সঙ্গে করে। আপনি দয়া করে এখান থেকে বিদায় হন। তবুই অনিশ্চিত অস্থিরতা কেটে যান। না না, আমি ওনার সঙ্গে যাব না। আমি কেন যাব ওনার সঙ্গে? অসহ্য। হ্যাঁ অসহ্য। আপনার কাছে এখন এটা অসহ্য লাগবে, কারণ বিতর্কের ফলাফল বিপক্ষে। এর বাইরে যাওয়ার ক্ষমতা আপাতত আপনার নেই। আপনি শুনুন, দয়া করে এখান থেকে বিদায় হন। আপনার নির্দেশে না, আপনার নিজের আত্মসম্মান রক্ষার স্বার্থে। আপনি কিন্তু আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একজন নারীকে নিরাপত্তাহীন করে তুলছেন। আপনি আসলে প্রবীণ, অভিজ্ঞ, কিন্তু কুটিল, জটিল। শুধু পানি সর্বস্ব বক্তৃতা দিয়ে মানুষের অন্তরের গভীরে ঝড় তুলে রাখেন। আপনি আসলে একজন পেশেন্ট, আপনি সাইকো অসুস্থ। আপনি সংযত হয়ে কথা বলুন। আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই নারী যদি আপনার তেমন সম্পর্কের কেউ হয় তাহলে ওকে নিয়ে আপনি এখন এখান থেকে বিদায় হন। যান। না না, আমি বলেছি না আমি ওনার সঙ্গে যাব না। আমি তো ওনাকে চিনি না। আমি কেন যাব? কারণ সন্ধ্যা থেকে আপনার বহুত রঙ্গলীলা দেখছি। এই মুহূর্তে যদি আপনি এখানটা না যান, ওই স্টেশন থেকে পুলিশ আইন আপনার আমি তো হয়ে ঠিক কথা ঠিক আপনি এই কি কইতে চাই দেখবেন। আর কি শুরু করলে এই যে
এই যে আপনাকে আমি আমার আপনি শান্তি নষ্ট করবেন না। আমাদেরকে বিশ্বাস করতে যদি আপনার কষ্ট হয় তাহলে থাকুন না। ওই টুলের ওই ব্যাংসির কোনায় সারা রাত্রি বসে আমাদেরকে পাহারাদার হয়ে থাকুন। হয় আমরা কি এখানে থাকতে আসিনি, শ্যামলীকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। আমি বলেছি না আপনার সঙ্গে যাব না। এই এই এখানে আছে কি এখানে? পাগলের পাগলামি, ছাগলের খড়ের মতো পাশের আড্ডা, চায়ের দোকানের বিরক্তিকর উক্তি, আরে ভণ্ড বিকৃত মিথ্যের অসার বাণী। ওই খেলা মুদাই কথাবার্তা সাবধানে কবি, সাধুর লোকে ব্যাগ কবি, আর একটা ব্যাপার কথা বলে থাপ্পড় দিয়ে আমার দাঁত ফালাই দেবো একদম। কেমন বুঝতেছ? কেমন লাগতেছে মজা? এত করে বললাম ভাইয়া দাও কথা শুনলা না। কিসের জন্য এত অপমান হজম করো? বুকের হইতে পিড়িতের আগুন জ্বলে, জ্বলতে জ্বলতে দেবো। আরে যার জন্য এত কিছু, ওই মায়ের তো তোমার দিকে ফিরেও তাকায় না। মায়েরাই রহমে, মায়েরাই রহমে যে কয় চিনছি, সে মিথ্যা কয়, মিথ্যা। বাবুল চৌধুরী, আরে আমার শেফালি পিড়িতে তোর 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। ওই আজিজ মেম্বার আরে করছে, নষ্ট করছে। 13 দিন পার হয়ে গেছে, আমারে জানাই নাই, আমারে বুঝতে দেয় নাই। মায়া মানুষ যে কি কঠিন জিনিস সেই কথা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার সেভাবে স্বীকার করে নাই। ওই মায়া তোমারে কি দিব? ওরা আছে কি? ওই তো নিজেই খালি শূন্য। বাবুল চৌধুরী, তুমি চুপ করো। চুপ, মার্শাল ল জারি হয়ে গেছে, কোনো কথা হবে না। আমি এখন খাড়া থাকে ওই এমনি হইব না। কালের উপর ঠাস ঠাস করে দুটো লাগাই দিতে হারাবে দে না, দুটা থাপ্পড় দিয়ে দে। আরে তোমরা কি শুরু করছো এসব? আর কই না সাধু, এই সন্ধ্যা থেকে হালায় এই জায়গাটার গাঙ্গা বানিয়ে নিছে। এখনো তুমি নিশ্চুপ থেকে আমার এত বড় অপমান সহ্য করবে? বেশরম দেখছি, এরকম বেহায়া পুরুষ মানুষ এর আগে আমি আছি। ভাই এতে বাইর হ, বাইর হ কই তুমি? এই হাত দিবেন তোমার ফুল দিয়ে পূজা করব। দিব হে মূর্খ আর বাছি, তুই রামকে প্রহার করলি, তোর উপরে ভগবানের অভিশাপ সুনিশ্চিত। বাবুল, মা দুর্গার ত্রিশূল তোর বক্ষে বিদ্ধি, মা কালীর অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, মা মনসা তোকে ছোবল মারবে। বাবুল, ভগবানের অভিশাপে তুই ধ্বংস হবি, ছাই হয়ে যাবে। এই লঙ্কাপুরীতে নিরাপদ নয় তোমার সীতা। বাবুল, তোমাকে আমি চুপ করতে বলছি। তুমি যদি চুপ না করো তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে আমি এখান থেকে বের করে দিব। এমনই ঝড় বৃষ্টির রাত, ঘরে ঘরে জিকির, মসজিদে 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 তুফান থামানোর আজান, ইসরাফিলের সিংহার ভূতে সারা দুনিয়া যেন ভাইঙ্গে আসতেছে। এমন সময় আম গাছের মগ ডালে আমার শেফালির বাজবে না। আমারে একলা রেখে দুনিয়া চইলা গেল। স্বার্থপর মায়া মানুষ, কই পালি তুই এই সাহস? কে দিল তোর এই সাহস? বুঝলি আমার কথা ভাবলি না রে, আমার কথা। আজিজ নাম্বার, আজিজ নাম্বার।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না। এটা মেনে নেয় মানুষের স্বভাব। সাধু তুমি চইলা গেছে আর ওই বাবু দেখলাম যে ভিজতে ভিজতে জামার দিকে গেছে। প্রস্তুতিহীন যুদ্ধে টিকে থাকাটা বড় কঠিন। জীবনে কখনো এমন দুঃসময় আমার জীবনে এসেছিল কিনা আমি মনে করতে পারছি না। আমরা সবাই তো প্রথমে মানুষ, তারপরে হচ্ছি পুরুষ অথবা নারী, অথচ সবাই মানুষকে বাদ দিয়ে শুধু নারী পুরুষের বিভাজনে ব্যস্ত। সাধু আমার শরীরটা ভালো লাগে না, এরপরও পেশা কি শেষ। পালাতে চাও? যাও যাও নিতাই ঘোষ, পালিয়ে যাও। বাবুল চৌধুরীর মন্ত্র গ্রহণ, আত্মসমর্পণের শেষ আশ্রয়। কেউ ঠিকানাহীন হতে চায় না, তুমি চাইবে কেন? যাও যাও। রাত তো প্রায় শেষ, এই আপনি আসছেন, আমার শরীরটা ভালো না, আপনি থাকেন। এত অস্থির কেন? আমি কি করবো? এই নারী এখানে একা নিঃসঙ্গ। ওই যে কইলাম রাত তো শেষ, আপনি জায়গায় থাকেন, আমার শরীরটা ভালো না। এই দুর্গা দাস তুমি আসতে থাকো। নিতাই কাকা, সাধু জীবনে সব হিসাব মিলে না, মিলান যায় না। আর যে হিসাব মিলবো না, মিলান যাইবো না, সেই হিসাব করার থেকে না করে তো ভালো। কি কর? দুর্গা দাস, যা বললে সেটা কি আমাকে কোনো প্রশ্ন করলে নাকি বুঝতে বললে? কেন কইলাম কি কইলাম কইতে পারবো না, মুখে আইলো বইলা ফেলাইলাম। দুর্গা দাস আমি যাই, তুমি থাকো। নিতাই ঘোষ, এত অস্থির কেন? পালালেই বাঁচা যায় না, তাতে আরো সংকট। বরং বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে কঠিনকে জয় করাটাই হলো আসল কাজ। সেজন্য তো আপনি আছেন, থাকেন, এই থাকো, তোমরা থাকো। মানুষের যে কত রং, প্রত্যেকটা মানুষ আলাদা, ভিন্ন। নিতাই গোল যা পারে তুমি তা পারো না, আমিও তা পারবো না। সবাই সব পারে না দুর্গা দাস। এরপরেও সাধু সাধু আমারও যাইতে, আমি যাই সাধু। আসি। যাও, সবাই চলে যাও, সবাই চলে যাও, সবাই চলে যাও। আমি একা, আমি একলা হয়ে যাব। একলা জনে বসত গঠনের ভাগ্যে হয়। সাবধানে যেও দুর্গা দাস, সাবধানে যেও। শুনুন, একটু কাছে আসবেন? কি বলো? আপনি আমার একটু কাছে আসুন। কেন, কি প্রয়োজন? আমার কিছু কথা ছিল। না না,
আর কোনো কথা নয়। আমি আমার ভাবনাগুলোকে আর যন্ত্রণা দিতে চাই না। তুমি চুপচাপ বসে থাকো, সকাল হলে আমি তোমাকে নিরাপদে পৌঁছে দিব। আপনি আবার একটু কাছে আসুন না, আমার অনেক কাছে, যেখান থেকে আপনাকে স্পষ্ট দেখা যাবে। এই মেয়ে, এই মেয়ে, কি বলছো এসব? আমি প্রবীণ কিন্তু পুরুষ। আমি সবকিছু জেনে শুনেই বলছি। আপনি আমার কাছে আসুন, আসুন না, আমার মাথার উপর একটু হাতটা রাখুন। এই মেয়ে, এই মেয়ে, তোমার প্রতি আমার যে মানবিক সহানুভূতি, সেটাকে তুমি অসম্মান করো না। তুমি চুপচাপ এখানে বসে থাকো, সকাল হলে তোমাকে আমি নিরাপদে পৌঁছে দিব। রাখুন না আমার মাথার উপর হাতটা। কি এমন হবে মাথার উপর হাতটা রাখলে? আরে আমি কি দিব, কি আছে আমার? আচ্ছা তো, আচ্ছা, সারা জীবন সঞ্চিত করে রাখা যে অমূল্য ধন, যা শুধু আমার জন্য, কি লাভ তা থেকে আমাকে বঞ্চিত করে? কি লাভ? আমার খুব শীত লাগছে। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। একজন সুন্দরী স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ঘরের কাজের মেয়ে যার কাছে, একদম চুপ। স্ত্রী মানে সহজ, সাধারণ, মূল্যহীন। পরস্ত্রী মানে অপূর্ব, অসাধারণ, অমূল্য ধন। চুপ। হায় রে পুরুষ, হায় রে স্বামী, হায় রে স্বামী। চুপ করো, একদম চুপ। আমার শীত লাগছে। শুনতে অস্থির বিশ্রী লাগছে। আমার শীত লাগছে। আমার খুব শীত, শীত, আমার শীত। তোমার কষ্টের রঙের চাদর অনেক দিন আগে ভালোবেসে একজন আমাকে দিয়েছে। তোমার অন্তর শীতল হবে, শরীর তপ্ত হবে। এই মেয়ে, আমার ভালোবাসার চাদর, তোমার কষ্টের রঙের চাদর, তোমার পানি, 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 পানি। শ্যামলী,
শ্যামলী, আমি আর পারছি না শ্যামলী, ফিরে চলো। 7 বছর 4 মাস 3 দিন এক ঘরে একসাথে, দিন থেকে রাত অব্দি উপোস অপেক্ষা, যার জন্য তার কি নিষ্ঠুর প্রতিদান। আমি ভুল করেছি শ্যামলী, আমি অনুতপ্ত। তুই ফিরে চলো। কৃতিত্ব দিয়েছি, সংসার দিয়েছি, নিজের ক্ষমতা যোগ্যতাকে উৎসর্গ করে ভালোবাসা দিয়েছি। তার বিনিময়ে দিনের পর দিন, রাতের পর রাত। বললাম তো শ্যামলী, আমি ভীষণ অনুতপ্ত। তুমি তুমি শেষবারের মতো আর একবার সুযোগ দাও আমাকে। যে পারে সে সুন্দরকে একবারই চিনে নেয়। বারবার পরাজয় সুযোগ সন্ধানীদের ঘোষ। শ্যামলী, তুমি তুমি আমাকে ক্ষমা না করো, তোমার সন্তানের জন্য ফিরে চলো। তোমার সন্তান তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য কাঁদছে। হ্যাঁ, তোমার সন্তান তোমার জন্য কাঁদছে। ফিরে চলো শ্যামলী, আমার সন্তান। ফিরে চলো শ্যামলী। শ্যামলী, বাহ বাহ, আপনাদেরকে ওই যে বলেছিলাম, প্রথমে মানুষ, তারপরে পুরুষ অথবা নারী। এ কথা যেমন সত্যি, তেমনি সত্যি হচ্ছে সম্পর্কের মূলে বন্ধন। এই বন্ধনকে যে বাঁচিয়ে রাখে সে হচ্ছে সন্তান। এখানেই সবাই পরাস্ত, তাই জীবন এত সুন্দর। যান, আপনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আপনি যান। Thank you.